ওনার ল ডিগ্রিটা ঠিক নেই, এইসব আজে বাজে বলে। উনি প্রুভ করে দিলেন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তো কথা বললেন। অ্যাকচুয়ালি হোয়াট ইট ইমপ্লাইজ দ্যাট যদি ওনার যদি উনি না ল পড়তেন তাহলে তো উনি যেতে ক্যারেজ করতেন না। বুঝতে পেরেছেন তো? সেই জন্যে আমার মনে হয় উনি দেখিয়ে দিয়ে গেলেন, কেউ যদি কোনো ডিগ্রি অর্জন করে, যে কোনো ডিগ্রি, এবং সেইটা যদি ইউটিলাইজ করে দেখিয়ে দেয় জনসমাজকে, তাহলে আমাদের মনে হয় চোখটা খুলে যাবে আর কি। আমার তো এডুকেশন, আমার জন্ম বীরভূমে, এই তারাপীঠের কাছে একটা ক্ষুদ্র গ্রামে, ডাবুক বলে গ্রামের নাম। অনেকে যারা তারাপীঠ যায়, কি নিয়ে আপনার আক্ষেপ? হ্যাঁ, আপনার কি লক্ষ্য বা সেই বিষয়? দেখুন, আমাকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দিয়েছে 29শে অক্টোবর 2025-এ। কিন্তু বিভিন্ন কারণের জন্যে আমি এখানে, মানে আমাকে 3 মাসের বর্ধিত সময় নিতে হয়েছে। তার কারণটা হলো, আমি যে ইনস্টিটিউট থেকে এসছি, আইআইটি গুয়াহাটি, সেখানে আমার একটা টিচিং রেসপন্সিবিলিটি ছিল। সেইটা কমপ্লিট করতে আমার 10ই ডিসেম্বর পর্যন্ত লাগে। তারপরে আমার ওই কয়েকজন পিএইচডি স্টুডেন্ট ছিল, তাদের থিসিস কারেকশন, থিসিস জমা, কিছু একাডেমিক, এটা নন একাডেমিক রেসপন্সিবিলিটি। আর ডিসেম্বর মাসে আমাদের যেহেতু উইন্টার ভ্যাকেশন, আমরা কিছু কমিট করি কনফারেন্সে যাওয়ার জন্য এখানে ওখানে। তাই প্রেসিডেন্সি আর আইজার কলকাতা মিলে একটা কনফারেন্স করেছিল উইথ দ্য গভর্নমেন্ট অফ জার্মানি। সেটা কলকাতাতেই হয়েছিল, 4 দিনের প্রোগ্রাম। এইসব অন্য রেসপন্সিবিলিটি থাকার জন্যে আমি একটু দেরি হলো। তার জন্য আমি প্রফেসর দিলীপ মাইতির কাছে চিরকৃতজ্ঞ। উনি বললো, তুমি যতদিন না আসতে পারো আমি চালিয়ে দেব। এবং উনি যা করে গেছেন, মানে গুড জব। এনি নিউ ইনস্টিটিউটে যে করে, সেটা একটা ডিফিকাল্ট টাস্ক অ্যাকচুয়ালি। আমি আজ থেকে দায়িত্বটা নিয়েছি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মেন উদ্দেশ্য হলো দুটি। একটা হলো ভালো করে পঠন পাঠন হবে, যেহেতু এটা বিশ্ববিদ্যালয়, মানে সেখানে টিচিং একটা কম্পোনেন্ট, আর একটা কম্পোনেন্ট হলো রিসার্চ কম্পোনেন্ট, গবেষণা। গবেষণাটা করলে কি হয়, বাইরের জগতের সঙ্গে লিঙ্কটা ভালো হয়ে যায়। যে আপনি বিশ্ব বাংলাকে চিনবে, ওয়েস্ট বেঙ্গলে সবাই চেনে, কিন্তু আদার স্টেটের লোকরা অতটা ভালো করে জানবে না। সেইটাকে জানাতে গেলে আপনি যদি ভালো রিসার্চ পাবলিশ করেন, যে কোনো এরিয়াতেই হোক, সে ইতিহাস হোক, ভূগোল হোক, বাংলা হোক, ইংরেজি হোক, সায়েন্সে হোক, যাতেই হোক, তাতে হবে কি, আপনার আদার স্টেট জানবে। জানার পরে কি হবে, আবার বাইরের জগৎ, মানে ইন্টারন্যাশনাল ফোরামে যেতে গেলে যখন একটা রিসার্চ পেপার দেখে লোকরা, দিয়ে বলে, আরে এই কাজটা তো খুব সুন্দর, এটা আমার মাথায় কনসেপ্টটা ছিল, আমি করতে পারিনি, তখন তারা অনুতপ্ত হয় একদিকে। আর অন্যদিকে যিনি করেছেন কাজটা, সেও স্বীকৃতি পেয়ে যায়। তখন সেই স্বীকৃতিতেই আবার বিশ্ববিদ্যালয়ের নামটা উপরে উঠে যায়। এখন হচ্ছে কি, এনআইআরএফ হচ্ছে। এখন বিশ্ব বাংলাকে যদি আগের দিকে যেতে হয়, তাহলে কতগুলো জিনিস ম্যান্ডেটারি, যেমন ধরেন 12B একটা লাগবে, মানে 2F এখন আছে, যার বিনিময়ে ইউনিভার্সিটি অ্যাক্ট পাস করেছেন স্টেট গভর্নমেন্ট। 2F এর বেসিসে আমরা এখন ডিগ্রি দিচ্ছি। বাট ইউজিসির যেটা ডিরেক্ট গ্র্যান্ট বলে, রুসা বলে, সেইটা পেতে গেলে 12B এবং ন্যাক পেতে হবে। সেই দুটো হলো, মানে আপনি ভালো ডাক্তার কিনা, মানে পেশেন্ট যদি ভালো হয় তবেই আপনাকে ভালো ডাক্তার বলবে,
তাই না? যেমন এখানে আমাদের বোলপুরে ডাক্তার ছিলেন প্রশান্ত সরকার, হুম, আপনারা হয়তো জানবেন, উনি কার্ডিওলজিস্ট ছিলেন পারে। হার্টের। ওনার মেয়ে কিন্তু আমার পিএইচডি স্টুডেন্ট, ডিরেক্ট পিএইচডি স্টুডেন্ট, শতবিশ্বাস সরকার। তা ওনার বাবা এখানে ভালো ট্রিটমেন্ট করতো বলেই উনি খ্যাতি অর্জন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেই রকমই, যে তার খ্যাতি অর্জন করতে গেলে ভালো গবেষণাটাও করা দরকার। দিস ইজ একটা আমার লক্ষ্য থাকবে। থার্ড যেটা লক্ষ্য হলো ইউনিভার্সিটিতে, তার মানে আমার একটা স্ট্যাচুটারি যেগুলো রিকোয়ারমেন্ট, সেগুলো ফুলফিল করতে গেলে অনেক ক্রাইটেরিয়া থাকে, সেগুলো করতে হবে। যেটা আমি আলিয়ার ক্ষেত্রেও হার্ডেলস পেয়েছিলাম, করেও দিয়ে গেছি। আর একটা জিনিস করতে হবে কি, এই ছেলে মেয়েগুলো পাস করার পরে ওদেরকে তো একদম সবাইকে একটা জব খুঁজতে হবে। তার মানে কি, একটা পঠন পাঠনটা যদি ভালো হয় তাহলে ওরা একটা ভালো প্লেসমেন্টও পেতে পারে। সেইটার দিকেও একটা আমার লক্ষ্য থাকবে। যে ধরুন যারা বাংলা মিডিয়ামে পড়ে, যেমন আমি ভার্নাক মিডিয়াম স্কুলে পড়ে আজকে এখানে আসতে পেরেছি, মানে আমাদের মিডিয়াম ছিল বাংলা, সেটা আবার গভর্নমেন্ট স্কুল, ঠিক নয়, মানে আমাদের স্টেট গভর্নমেন্ট স্কুল। আমি কিন্তু কোনো প্রাইভেট স্কুলে পড়িনি। ফলে আগে আমরা বেশিরভাগই ক্ষেত্রে দেখবেন তারা সবাই গভর্নমেন্ট স্কুল থেকেই এসছে। আজকাল কি একটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে, আমি গভর্নমেন্ট সার্ভিসে আছি কিন্তু আমার ছেলেটা ডিপিএস এ পড়বে বা সেন্ট জেভিয়ার বা প্রাইভেট স্কুলে যাবে। এইটার কারণটা হচ্ছে কি, যখন মানে গভর্নমেন্ট স্কুলের উপর আস্থা না পায়, আর এখন তো আগেকার মতো পেরেন্টসদের অনেক ছেলে মেয়ে নেই, একটা দুটো ইস্যু, ফলে তারাও আর রিস্ক নিতে চায় না। তার মানে হচ্ছে, যদি বিশ্ব বাংলার যারা টিচার আছে তারা যদি তাদের ছেলেটা বিশ্ব বাংলায় পড়ে এবং কৃতিত্ব অর্জন করে, সেটা মাচ বেটার হবে। তার থেকে যদি তার ছেলেটাকে ধরুন জার্মানিতে পাঠালো বা কেমব্রিজে পাঠালো পয়সা দিয়ে, ব্যাংকে লোন নিয়ে, সেখানেও খ্যাতনামা পাবে। কিন্তু আমি চাবো যে আমার ইউনিভার্সিটির যারা সার্ভিস করেন তারা যদি দিতে পারি, সেইটা করা উচিত। আর একটা উচিত আমি যেটা ভেবেছি মাথায়, আপনারা বোধহয় জানেন কিনা জানি না, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ইউনিভার্সিটি আছে, কলকাতা, যাদবপুর, গৌড়বঙ্গ, বর্ধমান, বিশ্ব বিদ্যাসাগর, রবীন্দ্রভারতী, এখন লোক স্কিল ট্রেনিং এর উপরে কোর্সগুলো খুলছে, যেটাকে স্কিল ডেভেলপমেন্ট বলছে, যাতে ছেলেরা ওইটা অর্জন করলে একটা জব কিছু করে নিতে পারবে। সেই কথা মাথায় ভেবে আমি 2016 সালে যখন ছিলাম আলিয়াতে, তখন ওদের আমি নার্সিংটা করে দিয়েছিলাম, বিএসসি নার্সিং। ওই কোর্সটা করতে গেলে আপনার নিজস্ব হসপিটাল থাকতে হবে, সেটা আমাকে বলেছিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। আমি প্রুভ করে দিয়েছিলাম উইদাউট হসপিটাল ছাড়া নিজের আপনি করতে পারেন। তার হলো কি, 2010-এ 16-তে খোলা হলো 60 সিট দিয়ে। 2020-তে প্রথম ব্যাচ বেরোলো, কোভিড শুরু হলো 19, সব নার্সগুলো চাকরি পেয়ে গেল। কোথায় পেলো? বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালে পেয়ে গেল। তার মানেটা হলো কি, 60টা স্টুডেন্ট যারা মেয়ে, তারা সবাই জব পেয়ে গেল। তাতে কি হলো, ওটা প্রফেশনাল কোর্সের মতোই আর কি। এখন বিএসসি নার্সিং পড়তে যদি আমরা বেশিরভাগই ব্যাঙ্গালোরে যাই, সেখানে আদৌ ভালো ট্রেনিং হয় না, এসে আবার এখানে একটা পরীক্ষা রেজিস্ট্রেশন পেতে গেলে, ঠিক আছে, সেই কটাকে তা এরা ওয়েল পেড পেল, নাম্বার ওয়ান, চাকরিও পেল। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আলিয়ার বিএসসি নার্সিংটাকে রিকগনাইজ করে ওরা আবার 12টা সিট বাফার দিয়ে দিল, জম্মু কাশ্মীরের মেয়েরা আসবে, যে ওইটা অ্যাডিশনাল সিট দিল। এবং ওদের যা এক্সপেন্ডিচার হয় সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পে করে, ওদের হোস্টেলে থাকা, ওদের পড়াশোনা। তার মানে যদি আমি
কিছু প্রফেশনাল কোর্স করতে পারি, যখন দেখুন হেলথ সেক্টরটা একটা ভেরি ইম্পর্টেন্ট সেক্টর, যেখানে হসপিটাল ম্যানেজমেন্ট আছে, ফিজিওথেরাপি আছে, তারপরে এএনএম জেএনএম, এই প্রফেশনাল কোর্সগুলো যদি করা যায়, তাহলে আমার মনে হয় বীরভূম তো অনেক মা বাবারা ছেলে মেয়েদের বাইরে পাঠাচ্ছে এই কোর্সগুলো পড়ানোর জন্যে। তাহলে এগুলো প্রফেশনাল কোর্স হলে ওরা একটা জবের একটা মুখ দেখতে পাবে আর কি। মানে এটা তো ঠিক, আপনাকে আমাকে সবাইকে মানতে হবে, সিম্পল বাংলা বা ইংরেজি পাস করে একটা জব জুটানো খুব শক্ত হয়ে গেছে। কারণ ওরা চাচ্ছে যে আপনি কম্পিউটার জানেন কিনা। তার মানে আপনি বাংলা নিয়ে পড়ছেন, কিন্তু আমি যদি ক্যারিকুলামে যে পার্সোনাল ডেভেলপমেন্ট, যেটাকে আমি পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট, এইরকম যদি ক্যারিকুলামে যদি আমি হাইব্রিড করে দিতে পারি, তাহলে ছেলে মেয়েদের মনে হয় মঙ্গল হবে আর কি। যেমন দেখবেন একই জিনিস আপনাকে আমি বলছি, সিম্পল পটাটো, ঠিক আছে না, তার এক কদর, আবার পটাটো চিপস হয়ে গেল, তার এক কদর, একই র মেটেরিয়াল। আবার একই পটাটো যখন ম্যাকডোনাল্ডে দিচ্ছে, তার আবার আলাদা কদর বেড়ে যাচ্ছে আর কি। তার মানে আপনাকে মোল্ড করতে হবে এমন ভাবে, প্রত্যেককে যদি আমরা করতে পারি, তাহলে আপনার এদের বেটারমেন্ট হবে ছাত্রছাত্রীদের। আর আমি বিশ্বাস করি একটা কথা, যদি একটা ভালো মা যদি শিক্ষিত হয়, তার পরবর্তী জেনারেশনটা নিয়ে আপনাকে মাথা ব্যথা করতে হবে না। আজকে যেমন অনারেবল সিএম কে সবাই স্বীকৃতি দিচ্ছে যে ওনার ল ডিগ্রিটা ঠিক নেই, এইসব আজে বাজে বলে, উনি প্রুভ করে দিলেন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তো কথা বললেন। অ্যাকচুয়ালি হোয়াট ইট ইমপ্লাইজ দ্যাট যদি ওনার যদি উনি না ল পড়তেন, তাহলে তো উনি যেতে ক্যারেজ করতেন না। বুঝতে পেরেছেন তো? সেই জন্যে আমার মনে হয় উনি দেখিয়ে দিয়ে গেলেন, কেউ যদি কোনো ডিগ্রি অর্জন করে, যে কোনো ডিগ্রি, এবং সেইটা যদি ইউটিলাইজ করে দেখিয়ে দেয় জনসমাজকে, তাহলে আমাদের মনে হয় চোখটা খুলে যাবে আর কি। এটা একটা দরকার আর কি। তা আমারও ইচ্ছে যে, আমার তো এডুকেশন, আমার জন্ম বীরভূমে, এই তারাপীঠের কাছে একটা ক্ষুদ্র গ্রামে, ডাবুক বলে গ্রামের নাম। অনেকে যারা তারাপীঠ যায়, তারা আমাদের গ্রামেও যায় আর কি। তারপরে ধরুন অভিনন্দ মহাবিদ্যালয়, আপনারা বোধহয় জানেন কিনা জানি না, সাহিত্যায় তখন স্বামী কৃষ্ণানন্দ রায়, উনি ফিজিক্সের প্রফেসর ছিলেন, স্বামীজি। উনি আমাদের 11-12 পড়িয়েছেন। তখন 11-12টা স্কুলে পড়ানো হতো না, কলেজগুলোতেই হতো। তখন আমি মাঝে সাঝে আমি নিজেকে বলি এক্সপেরিমেন্টাল গিনিপিগ। তার কারণ হলো আমি হলাম মাধ্যমিকের প্রথম ব্যাচ, উচ্চ মাধ্যমিকেরও প্রথম ব্যাচ। আর তখন মাধ্যমিকে পাস করেছিল 33%, আর উচ্চ মাধ্যমিকে পাস করেছিল 24%, 78 সালে। তা তখন অনেক মানে আমরা যে হার্ডেল গুলো গেছি, মানে সকালে একটা ম্যাথের পরীক্ষা দিলাম, আবার দুপুরে একটা দিলাম, দুটো করেছিল, 200 মার্ক। এখন সেটা রিডিউস করা হয়েছে। ফলে পঠন পাঠনটা যদি ঠিকঠাক হয়, এবং ছেলেগুলো বা ছেলে মেয়েদের যদি আমি একটা জব ওরিয়েন্টেড কিছু যদি করতে পারি, তাহলে আমি স্যাটিসফ্যাকশন পাবো। যেহেতু আমি বীরভূমের ছেলে, এটা আমার লাস্ট ব্যাটিং আমি বলবো যে যদি আমি কিছু বিশ্ব বাংলার জন্য করতে পারি, তাহলে লোকে মনে রাখবে যে উনি যতদিন উপাচার্য ছিলেন, উনি কিছু করে গেছেন বীরভূমের ছেলে মেয়েদের জন্য। না না, আমি এই মুহূর্তে আমাকে দেখতে হবে বিশ্ববিদ্যালয়ের যেগুলো অলরেডি আছে, তার তো ফেলে দিতে পারেন না, তারা তো বাচ্চা অলরেডি। তাদেরকে কিভাবে অ্যালাইনমেন্ট করা যায়, তাদের সঙ্গে তাল মেলে মানে আমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। যখন আমি আলিয়ায় ছিলাম, তখন আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে 100 কোটি টাকা এনে দিয়েছিলাম স্কিল ডেভেলপমেন্টের, 100 crores।
আমি আপনাদের অর্ডারের কপিও দিয়ে দেব। সেখানে আমার ডিউটি ছিল যে 64,000 ছেলে মেয়েদের স্কিলের ট্রেনিং দিয়ে ওদেরকে জব দিতে হবে, এবং সেখান থেকে 36,000 ছেলে মেয়েদের যারা স্কুল ড্রপ আউট, কলেজ ড্রপ আউট, তাদেরকে ট্রেনিং দিয়েছি। ট্রেনিং দিয়ে তারা বিভিন্ন ফরেন কান্ট্রিতে হোটেল ম্যানেজমেন্ট শিখে তারা কাজ করছে, তারা ব্রেড অ্যান্ড বাটার আর্নিং করছে। আর এখন তো একটা জেনারেল ইস্যু পরিযায়ী শ্রমিক বলে, ওদেরকে যদি আমরা স্কিলটা দিতে পারি তাহলে যে কোনো হোক, একটা মোবাইল রিপেয়ার হোক, এগুলো তো লাগবেই। ধরেন এগুলো যদি আমরা দিতে পারি, যে যারা হসপিটালে ধরেন এখন আউটসোর্স করছে অ্যাপোলো, তারা ব্লাড কালেকশন করছে বাড়িতে গিয়ে, সব তো সেন্সার বেস হয়নি। যেমন ধরেন লিপিড প্রোফাইল যদি মেজার করতে হয়, ওটা তো ব্লাড সুগারটা সেন্সার দিয়ে হবে, কিন্তু আপনার ধরেন কমপ্লিট ব্লাড রিপোর্ট, যেটা সিবিএস বলে, বা যে টেস্টগুলো করতে হয় যে আপনার বডিতে ক্যান্সার আছে কিনা, সেখানে ব্লাড লাগবেই লাগবে। সেই সমস্ত ক্ষেত্রগুলোতে যদি আমরা ওই যারা ব্লাডটা নেয় বা স্যাম্পল কালেক্ট করে, সেই ট্রেনিংগুলো যদি দেওয়া যায় ইন কোলাবোরেশন উইথ হেলথ ইউনিভার্সিটি। কারণ আমি তখন কথা বলেছিলাম, তখন ওই ভবতোষ বাবু ছিলেন হেলথ ইউনিভার্সিটির উপাচার্য, তা উনি আমাকে এগুলো পরামর্শ দিয়েছিলেন যে তুমি যদি এইগুলো ভাবতে পারো তাহলে বেটার হবে আর কি। সেই জন্য আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টে টাকা দেয়, প্রচুর টাকা দেয়, যেটা সেইগুলো যদি কিছুটা আনা যায়, আপনি পড়লেন, পড়ার পরে 1 ঘন্টা বা 2 ঘন্টা অতিরিক্ত সময়টা যদি আমি ইউনিভার্সিটিতে থেকেই, হোস্টেলেই থাকে তারা, হয়তো সন্ধ্যা 7টার পর 8টা একটা কম্পিউটারের ট্রেনিং নিয়ে নিল, এবং তাদের সার্টিফিকেশনও হলো। মানে উইদাউট সার্টিফিকেশন ছাড়া তো আপনাকে কেউ ক্রেডিট দেবে না আর কি। সেই সমস্তগুলো চিন্তা ভাবনা করা উচিত। তা আমার ইচ্ছা আছে যে স্কিলের যদি কিছু করা যায়, যেগুলোকে ভোকেশনাল কোর্স বলছে, অনারেবল প্রাইম মিনিস্টারও ইমপ্যাসিস দিচ্ছে যে এত তো লোককে গভর্নমেন্ট জব দেয়া যাবে না, ফলে যদি আমরা কিছু ভালো কিছু, যেমন অ্যাপারেল বলে আছে, যেমন আপনার রেমন্ডসের যে কাপড়গুলো স্টিচিং করে তারা, বা পার্কের, তারা কিন্তু ওই আউটসোর্স করেই করে আর কি, মেটিয়াপুর, যে ওরা ট্রেনিং, ওদের কিন্তু ডিগ্রি নেই, কিন্তু ওরা যদি সার্টিফিকেট পেয়ে যায় তাহলে ওরা ট্রেন্ড হবে, স্যালারিটাও ভালো পাবে। স্যালারিটা ভালো পেলে অবশ্যই যখন একটা লোক জব থাকবে তখন সে অসৎ কাজে লিপ্ত হতে যাবে না। মানে ব্রেড অ্যান্ড বাটারটাই তো হলো সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু নাও এডেজ। স্যার, এই বিশ্ববিদ্যালয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদ অস্থায়ী, সেই বিষয়ে ওটা আমি কথা বলেছি আমাদের অনারেবল শিক্ষামন্ত্রী পার্থ বসুর সঙ্গে, সেক্রেটারির সঙ্গেও কথা বলেছি, বিনোদ কুমারের সঙ্গে, প্লাস ওনারা বলেছেন আপনি জয়েন করুন, আমরা দেব পোস্ট আপনাকে। কারণ পোস্ট ছাড়া তো আর হয় না। যেমন আমি যখন আলিয়াতে ছিলাম তখন আমি অ্যারাউন্ড 89 নন টিচিং পোস্ট, 24 অফিসার পোস্ট, তারপরে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এগুলো আমি ক্রিয়েট করেছিলাম। তখন আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার ছিলেন অমিত বাবু। অ্যাকচুয়ালি আমার মনে আছে আমি রাত 1:30টার সময় নবান্নতেও ফাইল ক্লিয়ার করেছিলাম, রাত 1:30টার সময়। উনি কনভিন্স হয় না, উনি বলেন তুমি 5টা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার চেয়েছো, আমি তোমাকে 3টে দিচ্ছি। আমি তাতেই খুশি হয়ে গেলাম যে সামথিং ইজ বেটার দেন নাথিং। তা আমাকেও এখানে চেষ্টা করতে হবে, কারণ পোস্ট না থাকলে আপনি 12বিও পাবেন না, ন্যাকও পাবেন না। এই দুটো না পেলে
এই যে রুসার যে 2 কোটি করে টাকা দেয় ইউনিভার্সিটিগুলো, সেগুলো থেকে বঞ্চিত হয়ে যাবে। মানে ওটা তো সবাই নিয়ে নেওয়া উচিত না। আর একটা জিনিস হচ্ছে, আমার যারা ফ্যাকাল্টি পার্মানেন্ট না হলে ওরা রিসার্চ গ্র্যান্ট অ্যাপ্লাই করতে পারবে না। মানে আপনি ইউজিসি রিসার্চ গ্র্যান্ট বলুন, বা ডিএসটি ডিপার্টমেন্ট অফ সায়েন্স টেকনোলজি, বা বিএনআরএস মানে যেটা ভাবা অ্যাটমিক রিসার্চের যে গ্র্যান্টগুলো দেয়, বা যে কোনো গ্র্যান্ট ডিপিটি, সেখানে আপনাকে পার্মানেন্ট পোস্ট থাকতেই হবে। তার কারণ টাকাটা টেম্পোরারি টিচারকে দেওয়া হয় না, কারণ আফটার এক্সিকিউটিং দ্য প্রজেক্ট তার তো একটা লায়াবিলিটি থাকবে, তাহলে একটা ইউনিভার্সিটির সঙ্গে লিঙ্ক থাকবে। বুঝতে পেরেছেন না? এটাও একটা কারণ। আমার প্রজেক্টটা 10 জানুয়ারি শেষ হলো, তারপরে আমি রিপোর্ট দিলাম, ইউসি সার্টিফিকেট সাবমিট করলাম পোর্টালে, তবেই আমাকে আইআইটি রিলিজ করলো আর কি। মানে আপনি চলে যাবেন, কিন্তু যখন টেম্পোরারি থাকবে এমপ্লয়ি, তখন তো ও সব করবে না, লায়াবিলিটি। সেই জন্য এগুলো পার্মানেন্ট পোস্ট লাগবে। তার মানে রিসার্চ গ্র্যান্ট যদি আমি আনতে পারি, আমি আলিয়াতে থাকতে আমি 16 কোটি টাকা রিসার্চ গ্র্যান্ট এনে দিয়েছিলাম, বিভিন্ন প্রফেসররা এনেছিল। সেখান থেকে ইউনিভার্সিটি 20% ওভারহেড টাকা নিতে পারবে আর কি, অ্যান্ড দ্যাট হিউজ অ্যামাউন্ট। যদি আপনি 16-20 কোটি টাকা আনতে পারেন ওই হাতে, তার 20% যদি নেন, তাহলে ওই টাকাটা আপনি এমপ্লয়ি ওয়েলফেয়ার, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ডে আপনি ইউজ করতে পারলেন। আর যে প্রজেক্টটা আনলো তাকে হয়তো কনফারেন্সে যেতে হবে, সে তার ট্রাভেল গ্র্যান্ট পেয়ে গেল, তাহলে ইউনিভার্সিটির উপরে বার্ডেনটা থাকবে না, এবং ও কিছুটা স্বীকৃতি পেল না। যে তাকে আমরা বলি পিডিএফ বলি, পার্সোনাল ডেভেলপমেন্ট ফান্ড, ওখানে আমরা ওকে দিয়ে দিই। ও একটা কম্পিউটার কিনতে চায় বা কোথাও কনফারেন্স অ্যাটেন্ড করতে চায়, তাহলে 20%-এর ওকে যদি 5% আমি দিয়ে দিই, তাহলে ও একটুকু মোটিভেট হবে, আর একটা রিসার্চ প্রজেক্ট অ্যাপ্লাই করবে। কারণ প্রবলেমটা হচ্ছে কি, এই যারা ফ্যাকাল্টি আসে, ওরা বলে আমি তো নতুন, ইউনিভার্সিটির এখানে কিছুই নাই, কি করে আমি লিখবো, এইসব অনেক বাহানাও বানায়। সেগুলোকে মিনিমাইজ করা যাবে। সেই জন্যে মিনিমাম প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে একটা ইউজিসি নর্ম আছে, যদি মানে 2 ইয়ারের প্রোগ্রাম হয়, তাহলে 7 জন টিচার লাগে, একটা প্রফেসর, 3টে অ্যাসোসিয়েট প্রফেসর, আর 4টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। মানে এটা একটা স্কেল আছে। ইঞ্জিনিয়ারিং এ যেমন ধরেন, তা আলিয়াকে তখন 297 পোস্ট দিয়েছিল আমি জয়েন করার আগে, কিন্তু ওরা কত 60টে মতো ভর্তি করতে পেরেছিল। আমি যাওয়ার সময় 221 করে দিয়ে গেছিলাম। মানে তার ফলে হলো কি, আপনি 12B-টা পেয়ে গেল, ন্যাকটাও হলো, ন্যাকটাতে এই সেদিনে হলো, ফলে এইবার ওরা আসার টাকাটা পাবে। কিন্তু আলিয়াতে ইনফ্রাস্ট্রাকচারই ছিল না, ওরা ভাড়ার বাড়িতে চলতো, 6 কোটি টাকা বছরে পে করতো, 2019 পর্যন্ত এগ্রিমেন্ট করা ছিল। আর ওই টাকাটা যাদের বাড়ি সেক্টর 5-এ, ওগুলো সব মারোয়াড়িদের বাড়ি। ওরা জায়গাগুলো নিয়েছে যে এখানে একটা খোলা হবে, কি বলে, এই ডায়াগনস্টিক সেন্টার। ফলে ওগুলো করে বাড়িগুলো ওরা সফটওয়্যার কোম্পানিকে লিজে খাটাচ্ছে। আপনি DN18, DN17, এরা সব নন বেঙ্গলি পিপল, ওদেরকে আমরা টাকাটা ভাড়া দিচ্ছি। আমি তখন চেষ্টা করে নিউ টাউনে, যেটা আলিয়ার ক্যাম্পাস, 2013 অক্টোবরে আমি জয়েন করেছি, 14-11 নভেম্বর আমি বিল্ডিং কমপ্লিট করে 3 মাসের পেনাল্টি দিয়ে ওই আমরা শিফট করে গেছি। তার মানে এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাকে ওই টাইমটা স্পেন্ড করতে হবে না। আমি অনারেবল CM এর কাছে চিরকৃতজ্ঞ এই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, উনি এগুলো করে দিয়ে গেছেন। এবার ধরুন ম্যান পাওয়ারটা লাগবে, উনি যখন এটা দিয়েছেন নির্ঘাত, উনি স্যাংশন পোস্ট দেবেন, হোপ ফর দ্য বেস্ট। তারপরে টিচিং পোস্ট, যারা ধরেন প্রত্যাশীও আছে, যারা দুর্দিনে সার্ভিস দিয়েছে, তারাও তো একটা প্রত্যাশা
আশাবাদী, তাহলে তারাও একটু এনকারেজমেন্ট পাবে। ঠিক আছে না, সেগুলোও দেখতে হবে। ফলে পার্মানেন্ট একটা থাকলে মানে ভালো আর কি। আশা করি ওগুলো পেয়ে যাব। কতদিন কোনো সময়ে সিদ্ধান্ত দেখো, আমি তো আজকেই এসেছি, এখন আমি তো কিছুই বুঝিনি ইউনিভার্সিটির কি আছে। ইভিন এখনো আমি নিজের জয়েনিং লেটারটাও অফিসিয়ালি ফরওয়ার্ড করতে পারিনি। পড়া হবে, আশা করি হবে আর কি। মানে আশা রাখা ভালো, ঠিক আছে না? কিন্তু যদি আমি ধরেই নিই হবে না, তাহলে এখানে আমি আসবোই বা কেন? আমি ধরে নিয়ে এসেছি, আমাকে কিছু করতে হবে, তার জন্যে আশা রাখা ভালো। দেখা যাক কি হয়। একদম। Thank you. আর আপনাদের আমি যেগুলো দিয়েছি না,